হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আকাশ হালদার। আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আমার প্রথম ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। ঢাকা টু সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড় এবং তার সাথে আমাদের ছিল গুয়াখালী বিচ, এবং আমরা আরেকটি জায়গা ভ্রমণ করি, সেটা হচ্ছে মিরসরাই মহামায়া লেক। আমরা একদিনেই চেষ্টা করি 3টি স্পট ঘুরে শেষ করতে। এর জন্য আমরা ঢাকা থেকে একটি 10 সিট বিশিষ্ট হাইস গাড়ি হায়ার করি। আমরা ঢাকা থেকে রাত 11টার দিকে রওনা দিই। মিরসরে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সকাল হয়ে আসে, প্রায় 5:30টার মতো বেজে যায়। এরপরে আমরা নাস্তা খাই। নাস্তা খেয়ে আমরা আমাদের ভ্রমণ শুরু করি। প্রতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সকলের হাতে একটি করে লাঠি আছে। এই লাঠিটি আমরা 10 টাকা রেন্টে নিয়েছি এবং প্রত্যেক লাঠির পিছনে আরও 20 টাকা করে এক্সট্রা আমাদের জমা দিতে হয়েছে। যখন আমরা লাঠি ফেরত দেব তখন আমরা আবার সেই টাকাটি ফেরত পাব। আমরা সেই পাহাড়ে আরোহণ করার সময় বিভিন্ন স্পটে বিভিন্ন সময় অল্প অল্প করে ব্রেক নেই এবং এত সুন্দর যে প্রকৃতি আমরা উপভোগ করতে থাকি। এই দিনটি ছিল সম্পূর্ণই একবারে মেঘাচ্ছন্ন দিন এবং তার সাথে মাঝে মাঝে রোদও উঁকি দিচ্ছিল। আমরা 10 জন ছিলাম। আমি আমার ছোট ভাইদের নিয়ে এই টিমটি লিড করি। আমার টিমমেটগুলা তারা খুবই ভদ্র ছিল এবং সকলেই অনেক সামর্থ্যবান। প্রত্যেকেই পাহাড়ে ওঠার জন্য ক্যাপেবল। তারা অনেক পরিশ্রমী, যদিও তারা প্রথমবার পাহাড়ে ভ্রমণ করে। তাদের কিউরিওসিটি ছিল অনেক, কিন্তু তারা আমার প্রত্যেকটি গাইডলাইন ফলো করছে, যার কারণে আমি খুব সুন্দরভাবে তাদেরকে গাইড দিয়ে সেই সম্পূর্ণ পাহাড়টি আরোহণ করতে পেরেছি এবং খুব সুন্দর সুন্দর জায়গায় আমি তাদের নিয়ে ঘুরিয়ে বেরিয়েছি। এটি একটি বাঁক ছিল পাহাড়ের পাথর বেয়ে। সেই বাঁকে আমরা পায়ে হেঁটে উঠেছি। সেই পাহাড়ের প্রায় 1/3 ওঠার পরেই আমরা এই সুন্দর একটি ভিউ পাচ্ছি। চন্দ্রনাথ যে শহরটি আছে সেটা আমরা এখান থেকে দেখতেছিলাম জুম ইন জুম আউট করে। প্রতিমধ্যে একটি দোকান পেয়ে গেলাম। এরপরে আমি কিছুটা সময়, ওরা রেস্ট করতেছিল, আমি একাই ট্রেকিং শুরু করি, কারণ আমার ইচ্ছা ছিল যে আমি একবারে ননস্টপ হেঁটে পাহাড়টি উঠব। প্রথম যে মন্দিরটি আছে এই মন্দিরটি আমি একবার ননস্টপই হেঁটে উঠেছি। আপনাদেরকে দেখাচ্ছি। ননস্টপ হাঁটার কারণে ঘেমে যাচ্ছিলাম, কিন্তু সবচাইতে শান্তির বিষয় হচ্ছে ওই দিনকে পাহাড়ে প্রচণ্ড বাতাস ছিল। এত বাতাস ছিল, মনে হচ্ছিল যে আমাকে একবারে উড়িয়ে নিয়ে যাবে। বাতাস থাকার কারণে পাহাড় আরোহণে তেমন একটি বেশি কষ্ট হয়নি। এর ফলে আমরা খুব ঠান্ডাভাবেই উঠতে পেরেছি, আমাদের শরীর হাইড্রেট রাখতে পেরেছি। আমরা পর্যাপ্ত পানি সাথে নিয়ে উঠেছিলাম। আপনারাও সাথে পর্যাপ্ত পানি নিয়ে উঠবেন, কারণ উপরে পানির অনেক দাম থাকে। 1 লিটার পানি প্রায় 90 টাকা রাখেন, কারণ এত উপরে তারা কষ্ট করে যে পানিটা নিয়ে তুলে, তার পারিশ্রমিক আসলে আমরা টাকা দিয়ে শেষ করতে পারবো না। এরপরে প্রথম যে মন্দিরটি বাজে সেখানে আমরা যাই। সেখানে সুন্দর একটি বট গাছ আছে। বট গাছের ছায়াতলে বেশ কিছু সময় আমি আমার টিমমেটদের জন্য অপেক্ষা করতেছিলাম এবং খুব সুন্দর সেই সুশীল বাতাস, সেই বাতাসটি আমি উপভোগ করতেছিলাম। সেই শান্তি লাগতেছিল মনের মধ্যে। আসলে পাহাড়ে অন্যরকম এক শান্তি পাওয়া যায়। যদিও তাদের কাছে মনে হয় যে এই জীবনটা অনেক কঠিন, কারণ তারা অনেক চড়াই উতরাই পার করে এবং বহুত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিকূলতা তারা ফেস করে, যেটা আমরা ফেস করি না, কারণ আমরা টুরিস্ট হিসেবে 2-1 দিন যাই, আমাদের কাছে যেটা আনন্দ মনে হয়। কিন্তু আমার অনেক পাহাড়ি বন্ধু-বান্ধব আছে, তারা আমাকে প্রায় বলে, আকাশ তুমি তো যাও পাহাড়ে ঘুরতে, তোমার 2-1 দিনের জন্য খুবই মজা লাগে, কিন্তু আমরা থাকি ওখানে, আমাদের জীবনটা অনেক কঠিন। না আছে বিদ্যুৎ, না আছে পানি, চিকিৎসা ব্যবস্থা খুবই কঠিন, পর্যাপ্ত পরিশ্রম করতে হয়, তারা অনেক পরিশ্রমী হয়। আমি এরপরে বাতাস উপভোগ করতে করতে আবার সেই আপনারা দেখতে পাচ্ছেন দূরে সেই সবচেয়ে উঁচু যে মন্দিরটি আছে সেটি দেখা যাচ্ছে। আমি আমার টিমমেটদের সহকারে আবার সেই যাত্রা শুরু করি। তাদেরকে আমি পর্যাপ্ত পরিমাণে স্যালাইন পানি সংগ্রহ করাই এবং এগুলো নিয়ে যাই সাথে, এবং এখানে গিয়ে আমরা খুব সুস্বাদু ফল খেতে পাই। সেই আনারস খেয়েছি, পাহাড়ি পেঁপে খেয়েছি
পাহাড়ি পেয়ারা, যেগুলো ছিল আমাদের এমনি সাধারণ ফল থেকেও অন্যরকম সুস্বাদু, একবারে ফরমালিন ছাড়া, খুবই মিষ্ট। এরপরে কিছুটা সময় হাওয়া বাতাস খেলাম, 2 হাত একবারে পাখির মতো মেলে দিলাম। তারপরে ছোট ভাইদের অনুরোধে একটা শাহরুখ খানের পোজ দিলাম। ওরা সবাই অনেক হাসাহাসি করতেছিল, দাদা আপনি তো একবারে রোমান্টিক হয়ে গেছেন। এরপরে কিছুটা সময় জিরিয়ে নিই, কারণ প্রথম মন্দির থেকে দ্বিতীয় মন্দিরটা উঠতে অনেকটা খাড়া জায়গা, যে কারণে আমাদের বেশ কয়েকবার রেস্ট নিতে হয়েছে। এরপরে আবার সেই ট্রেকিং শুরু করে ননস্টপ হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আমরা একবারে সিদ্ধান্ত নিই যে আমরা আর কোনো বিশ্রাম নেব না, সম্পূর্ণ সেই পাহাড়ের চূড়ায় উঠে যাব। আমি এখন আছি সেই প্রায় 1150 ফিট উঁচায় চন্দ্রনাথ মন্দির, আমাদের হিন্দু ভাইদের সেই একটি তীর্থস্থান, সেখানে মন্দির আছে। এখানে গেলে পরে সকলেই পবিত্রতা রক্ষা করে চলবেন, কারণ এটা হচ্ছে একটি ধর্মীয় স্থান। আমরাও সেই বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ছিল, ছবি টবি তোলা যাবে না, আমরা সেগুলো বর্জন করেছি, যে কারণে দেখবেন এই স্পটে আমাদের ছবির সংখ্যা খুবই কম। এরপর উপর থেকে আমরা জুম ইন জুম আউট করে সেই দূরের প্রথম মন্দিরটি এবং চন্দ্রনাথ, সেই পাহাড়ের আশেপাশে যে পাহাড়গুলো আছে, সেই চন্দ্রনাথ শহর, প্লাস হচ্ছে গুয়াখালী বিচ, এখান থেকেই দেখা যায়। এগুলো আমরা জুম ইন জুম আউট করে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। এরপর আবার সেই পাখির মতো হাত মেলে দিয়ে সেই মেঘ উপভোগ করছি। এরপরে আমি আর কি আমি ছোটো ভাইদের ছবি তোলা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এই ফাঁকে ফাঁকে সেই মেঘের যে খেলাগুলো সেগুলো আমরা ক্যামেরাবন্দি করি। এরপর একটি টাইম লুপ দেই, মানে খুব মনের মধ্যে ইচ্ছে ছিল যে এখানে এসছি, একটা টাইম লুপ না দিলেই নয়। মেঘের যে বেলাগুলো ভেসে যাচ্ছে, আমি প্রায় 20 মিনিটের মতো একটি টাইম লুপ নেই। আপনারা দেখতে পাচ্ছেন মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, খুব দ্রুত মনে হচ্ছে মেঘগুলো দৌড়ের পাল্লা লাগিয়েছে। এরপরে আমাদের একটি গ্রুপ ভিডিও আমরা তৈরি করি। আমরা এখানে এসেছি একটা স্মৃতি রেখে দিই। যদি একজন ট্যুরিস্ট ভাই আমাদেরকে সাহায্য করেছে আমাদের বাবুগুড়ে, যদিও নামকরণটি আমার সাথে আমার ছোটো ভাইদের তাদেরকে মতামত ছিল বিধায় আমি সুন্দর সেই নামকরণ তো করতে পেরেছি। সেই বাবুগুড়ো আমাদের সেই টিমের নাম। এরপরে আবার আমরা বিশ্রাম শেষ করে শুরু করি ট্রেকিং। বেশ খানিকটা রাস্তা, প্রায় 3 ঘন্টার মতো একটি রাস্তা ট্রেকিং করতে হয়। এখানে বলে রাখা ভালো, অনেকেই বলে 20 মিনিট, 10 মিনিট, এই আধা ঘন্টা, কিন্তু আসল সত্য বিষয়টা হচ্ছে ঝর্ণায় গিয়ে 2টি ঝর্ণা আছে, আমরা সবচেয়ে বড় ঝর্ণাটি দিয়ে গিয়েছি। এখানে বেশ কিছুটা রাস্তা ট্রেকিং করতে হয় এবং সিএনজিতে প্রায় 800-এর উপরে টাকা তারা চেয়ে থাকে, এবং এই জায়গাগুলোতে সম্পূর্ণ সিন্ডিকেটে ভরা থাকে ট্যুরিস্ট স্পটগুলো। আপনারা সবসময় সতর্ক থাকবেন, দামাদামি করে সব যে কোনো জিনিস, খাবার হোক বা গাড়ি ভাড়া, এগুলো আগে আপনারা চুকিয়ে নেবেন। আর নাহলে আমরাও বিভিন্ন সময় 2-1 বার বিভ্রান্তির মধ্যে পড়েছি। যদিও আমরা পার্সোনাল গাড়ি নিয়ে গেছি, তারপরেও সেই দেখা গেছে যে লোকাল যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর মধ্যে হচ্ছে হাইস গাড়িগুলো চলে না, ওখানে সিএনজি চলে। তো সিএনজিওয়ালারা বেশ নাছোড়বান্দা, তারা বেশ একটি মোটা অঙ্কের টাকা দাবি করে। অনেকে আছে তারা জানে না, সেইভাবে তারা হায়ার করে ফেলে। এর ফলে দেখা যায় বেশ একটি মোটা অঙ্কের টাকা খরচ হয়ে যায়। অনেক বড় রাস্তা, এর জন্য আপনারা পাহাড়ে ওঠার জন্য সবসময় সেফটি ব্যবহার করবেন। আমরা যে অ্যাঙ্কলেটগুলো নিয়ে গেছিলাম, এগুলো আমাদের জন্য খুবই উপকারী ছিল। এগুলো আমাদেরকে পাহাড় চড়তে খুব সাহায্য করেছে। বৃষ্টির দিনে এটা খুবই উপকারী, কারণ কি, এটা আমরা ট্রেকিং জুতা ছাড়া গিয়েছিলাম, যে কারণে আমাদের অ্যাঙ্কলেটটা অনেক সাহায্য করেছে। বৃষ্টির সময় দেখা গেছে পুরো পাহাড়ের রাস্তায় একবার পিচ্ছিল হয়ে যায়। পথিমধ্যে হাঁটাহাঁটির ফলে আমরা সেই বন্যপ্রাণী বাদর দেখতে পাই। কিছুটা সময় তাদেরকে ক্যামেরাবন্দি করছি এবং বেশ পাখির ডাক আমরা শুনতে পাই। একটি সাপও দেখতে পাই এবং বিভিন্ন ধরনের বন্য পোকামাকড় আছে। আমার ঘাড়ে একটি বিচ্ছু লেগেছিল, যে কারণে আমার বেশ কিছুটা সময় ঘাড়ের মধ্যে চুলকানি ছিল। এরপরে আমাদের শুরু হয় ট্রেকিং, কিন্তু আমাদের ট্রেকিংয়ের কষ্টটা দূর হয়ে যায়। আমাদের ছোটো ভাই একটি সুন্দর একটি JBL বক্স নিয়ে গেছে। বক্সটা এত সাউন্ড, আমরা সেই গানের তালে তালে, অহনা গানের তালে তালে নাচতেছিলাম। সবাই খুবই এনজয় করতেছিলাম। এরপরে সেই পাহাড়ি ঢালু রাস্তা, যে রাস্তাটি সম্পূর্ণ ইটের তৈরি, এই রাস্তাটি আমরা ট্রেকিং করতেছিলাম। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটি বেশ পিচ্ছল ছিল, যে কারণে আমরা খুব সাবধানতার সহিত রাস্তাটি নামতেছিলাম। আপনারাও খুব সাবধানতার সহিত যাতায়াত করবেন যদি চন্দ্রনাথ গিয়ে থাকেন। এবং আর একটু বলে রাখি যে চন্দ্রনাথ গেলে পরে অবশ্যই আপনাদের
শক্তি, সামর্থ্য এবং মানসিকতা ২ টাই রাখতে হবে। কারণ কি এখানে অনেকটা রাস্তা ট্রেকিং করতে হয়। দুর্বল মানসিকতার যারা আছেন বা যাদের হচ্ছে হাঁটার অভ্যাস কম, তারা গেলে সময় নিয়ে যাবেন এবং আমরা যে কয়জন ছিলাম একবারে চিরতরুণ। আমাদের শক্তি সামর্থ্য পর্যাপ্ত আরও পাহাড়ের ওঠার সেই আনন্দ আমাদের দমিয়ে রাখতে পারিনি। আমরা বেশ সম্পূর্ণ রাস্তাটি আমরা ট্রেকিং করেছি। কারণ ট্রেকিং করার মজাই আলাদা। সেই গান গাইতে, গাইতে একসাথে ১০ জন গল্প করতে, করতে হারিয়ে যাচ্ছিলাম এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে আমরা সাজেকের ফিলটা এখানে পেয়েছি। এখানে মেঘের সেই যে ভেলা আপনারা দেখতে পাচ্ছেন, হয়তোবা মনে করছেন কুয়াশা বা বৃষ্টি, আসলে এটা কুয়াশা বা বৃষ্টি না। এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে মেঘ। এই মেঘে আমরা পুরো শরীর আমাদের ভিজে গিয়েছে, আমরা মেঘে গোসল করতেছিলাম। আমি চেষ্টা করেছি মোটামুটি তুলে ধরতে, কারণ প্রচণ্ড বাতাস থাকার কারণে মেঘগুলো খুব তাড়াতাড়ি হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল। এগুলো কোনো বৃষ্টিও না, কোনো কুয়াশাও না, এটা সম্পূর্ণ একটা মেঘ ছিল। আমরা সবাই খুবই মজা করতেছিলাম। সেই মেঘের মধ্যে আমরা একবারে হারিয়ে গিয়েছিলাম। যে ফিলটা আমরা সাজেক বা ইন্ডিয়ায় গ্যাংটক গেলে পরে দেখতে পাওয়া যায়, পুরো মেঘের মধ্যে ভিজে যাওয়া লাগে। আমরাও সেই ফিলটা পেয়েছি। আমাদের সৌভাগ্য ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেঘটা সম্পূর্ণ একটা মেঘের ভেলা ভেসে চলে আসছে এবং আমরা সেই মেঘের ভেলার মধ্যে আছি। সম্পূর্ণটাই মেঘ। মেঘে একবারে পুরো শরীর ভিজে যাচ্ছিল। আমরা খুবই আনন্দ করছিলাম। ওরা সবাই একবারে হাত পা মেলে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে হাঁটতেছিল। এরপরে শুরু হলো বৃষ্টি এবং আমরা সেই বৃষ্টির মধ্যে শুরু করলাম ট্রেকিং। আরও বলে রাখতে চাই, বৃষ্টির কারণে ঝর্ণাটা একবারেই ফাঁকা ছিল, কোনো ট্যুরিস্ট ছিল না। আমার ফোনটা যদিও ওয়াটার রেসিস্ট্যান্ট না, তারপরেও আমি সম্পূর্ণ ঝুঁকি নিয়ে শুরু করি ভিডিও। আমাদের যে এই ঝর্ণার যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা হচ্ছে বৃষ্টির মধ্যে, বৃষ্টিতে ভিজে, যে কারণে আমাদের টিম ছাড়া অন্য কোনো টিম সেখানে উপস্থিত ছিল না বা বিদ্যমান ছিল না। এরপর বৃষ্টি থামার কারণে বেশ কিছু ট্যুরিস্ট এসে পড়েছে। এর মধ্যে আমাদের যে নৈসর্গিক যে আনন্দ, সেই আনন্দটা আমরা উপভোগ করে ফেলেছি। আসলে ঝর্ণাটা আসলেই পানিতে পরিপূর্ণ ছিল। ঝর্ণার পানিটা এত শীতল ছিল, ঠান্ডায় মনে হচ্ছে শরীর একবার হিম দিয়ে ফেলছিল। ঝর্ণাটা বেশ বড়। আমার ছোটো ভাইরা আমরা সবাই খুব এনজয় করি। বৃষ্টি প্লাস হচ্ছে ঝর্ণার পানি দুইটাই একবারে শরীরের মধ্যে পড়ছিল। যদিও আমরা ঢাকায় এসে একটু আমাদের সেই কোল্ড ফিভার দেখা দিয়েছিল, তারপর আমরা বেশ আনন্দ করেছি। আমরা সেই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, গুহার মধ্যে বসেছিলাম। আমার ছোটো ভাইরা তারা রিস্ক নিয়ে ২-৩ জন এই পাহাড়ের একটু ২-৩টা খাস উপরে উঠেছিল, যদিও আমি তাদেরকে নিষেধ করেছি। এরপরে আবার গোসল করে শুরু হয় সেই ট্রেকিং। সেই পাহাড় আসলে চন্দ্রনাথ পাহাড় থেকে সমতলে যেতে এই ঝর্ণাটি মাঝামাঝি অবস্থানে পড়ে এবং সেই মাঝামাঝি অবস্থান থেকে আরও প্রায় ১০ থেকে ১৫ মিনিট ট্রেকিং করে ঝর্ণার নিচে নামতে হয়। ঝর্ণার নিচে নামার পরে তারপরে এই সুন্দর সুপ্তধারা ঝর্ণাটি, সহস্রধারা ঝর্ণাটি পাওয়া যায়। এরপরে তারা ক্লান্ত হয়ে পড়ে, তারা একটি বিশ্রাম নেয় গাড়ির মধ্যে। ঘুমাচ্ছিল আমার ছোটো ভাইরা, আমি আবার একটু দুষ্টামি করছিলাম, তাদেরকে ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। এরপরে আমরা মিরসরাই যাই ঢাকা চট্টগ্রাম ফেরার পথে। তখন সেই মিরসরাইয়ের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি আরোহণ করে উঠতেছিলাম। এখানে সুন্দর একটি মহামায়া লেক আছে। এখানে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে, যদিও সরকারি হস্তক্ষেপ আছে, তারপরেও এখানে বিশাল একটি সিন্ডিকেট কাজ করে। তারা অতিরিক্ত বোট ভাড়া চাওয়ার কারণে এবং আমাদের কাছে মনে হয়েছে বোটগুলো অনেক ঝুঁকিপূর্ণ, যে আমরা ১০ জন যেতে পারবো না। এই কারণে আমরা সেই মিরসরাই যে লেকটি আছে সেই লেকটি হেঁটে ভ্রমণ করি, কিন্তু আমরা বোটিং করি না। আপনারাও গেলে এই বিষয়টি মাথায় রাখবেন। অল্প মানুষ গেলে বড় বোট নিয়ে বোটিং করবেন। এরপরে আমরা আবার আমাদের সেই গুয়াখালী বিচের দিকে রওনা দিই। যদিও দুর্ভাগ্য আমাদের, সেই বিচে গিয়ে দেখি বিচ জোয়ারে উঠে পুরোটাই তলিয়ে গিয়েছে, যে কারণে আমরা বিচে শেষ পর্যন্ত যেতে পারিনি। এরপরে আমরা সেখানে গিয়ে একবারে খাঁটি গরুর দুধে চা খেয়েছি। এরপরে আড্ডা দিতে দিতে আমরা আবার সেই সন্ধ্যার দিকেই আমাদের সেই গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। সন্ধ্যার পরিবেশটা খুবই সুন্দর ছিল, আপনারা দেখতে পাচ্ছেন সেই মেঘের ভেলা এবং সেই রাস্তাটি একবারেই খুবই সুন্দর। পরন্তু বিকাল গোধূলির আলো ছেয়ে উঠছিল। আমরা সেই সবাই ক্লান্ত হয়ে পড়েছে। এরপরে আমরা সেই মেঘনা ব্রিজটি, এই ব্রিজটি পার হয়ে আমরা ঢাকার ভিতরে প্রবেশ করি। সকলকে ধন্যবাদ। আশা করি আপনাদের সবারই ব্লগটি ভালো লাগবে। আপনারা পাশেই থাকবেন। আমি এরপরে আরও নতুন নতুন স্থানে ঘুরে আপনাদের সাথে আমার সেই ঘোরার এক্সপিরিয়েন্সটি শেয়ার করব।
আশা করি ভালো লাগার কথা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।